বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও তোমাদের মাঝে হাজির হয়েছে নতুন আরেকটি ক্লাস নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জুবাইর ইসলাম আকন্দ, সরকারি গ্রন্থাগারিক, বাগাইতুল আদর্শ উচ্চ বিদ্যালয়, হালুয়াঘাট, ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আজকের ক্লাসে সুস্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা বাড়িতেই আছো, ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো আল্লাহর রহমতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে শিক্ষা বিভাগ আমাদের শিক্ষার্থীদেরকে যে অ্যাসাইনমেন্টের কথা বলা হয়েছে সেই সম্বন্ধে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাসাইনমেন্ট কি, অ্যাসাইনমেন্ট আমরা কিভাবে করব, কিভাবে আমরা অ্যাসাইনমেন্ট তৈরি করব, এর নিয়মাবলী নির্দেশনা সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই সরকারের যে আদেশ দেওয়া হয়েছে, চিঠি দেওয়া হয়েছে, সেই নির্দেশনা বা চিঠি থেকে কিছু আলোচনা করব। আমরা একটা করে একটা স্লাইডের মাধ্যমে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করব তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং আমার এই ভিডিও ক্লাসটা পুরো সময়টা ধরেই দেখবে। তোমরা পাশে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা উপকৃত হতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই বলে আমার আজকের অ্যাসাইনমেন্ট সম্পর্কে আলোচনা এখানে শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই দেখো একটা চিঠির অংশ বিশেষ। শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে 1 নভেম্বর 2020 ইং তারিখ হতে উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাওসি এর নির্দেশনা মোতাবেক প্রত্যেক শিক্ষার্থীদের জন্য বিষয়ভিত্তিক অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া শুরু হবে। 1 মাস ব্যাপী মূল্যায়ন প্রক্রিয়া চলবে। এই 1 মাস প্রত্যেককে নিজ নিজ ঘরে অবস্থান করে মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। উক্ত সময়ে কেউ বাড়ির বাইরে, যেমন আত্মীয় স্বজনের বাড়িতে, কোনো ক্রমে যাওয়া যাবে না। প্রিয় শিক্ষার্থী, আসলে সরকারের শিক্ষা অধিদপ্তর তিনি আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন, মানে ছাত্রছাত্রীদেরকে নির্দেশনা প্রদান করেছেন যে আমরা এই 1 মাস আমরা আসলেই সেই 18 মার্চ থেকে লেখাপড়া একেবারেই বন্ধের মতো অবস্থা। বাড়িতে হয়তো আমরা কিছু কিছু করেছি, আর আমরাও কিছু অনলাইন ক্লাস আরো অনেক পরে শুরু করেছি সরকারি সিদ্ধান্ত মোতাবেক। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে থেকে আমাদের পড়ালেখা অর্ধেকেরও কম হয়তো বা হয়েছে। অনেকে আবার সুযোগও পায়নি, পড়াশোনার বিভিন্ন কাজে ব্যস্ত, কেউ কেউ হয়তো বা পড়তেছে। প্রিয় শিক্ষার্থীরা, বছরের শেষের দিকে এই সময় আমাদের জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যাই হোক তা হয়নি। সরকার আগে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, কিন্তু আমাদের যে জ্ঞান অর্জন তা তো আমাদের ব্যাহত হচ্ছে। তাই এই জ্ঞান যেন আমরা যথাযথভাবে অর্জন করতে পারি, সেজন্য আমাদের এই 1 মাস ব্যাপী যে পড়াশোনার যে কাজের একটা অংশ অ্যাসাইনমেন্ট তৈরি করা। প্রিয় শিক্ষার্থীরা, আসলে অ্যাসাইনমেন্ট তৈরি করা হতো বিশ্ববিদ্যালয়ে অথবা কোনো ট্রেনিং এ ক্লাসে অ্যাসাইনমেন্ট গুলা তৈরি করা হয়। পূর্বে আমাদের মাধ্যমিক শ্রেণীগুলোতে, যেমন 6ষ্ঠ থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত বা দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমাদের সহজে অ্যাসাইনমেন্ট করা হয় না। এগুলো আমরা উচ্চতর ডিগ্রি অর্জনে অ্যাসাইনমেন্ট তৈরি করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখন এই বসে থাকা অবস্থায় সরকার সুন্দর একটি সিদ্ধান্ত দিয়েছেন অ্যাসাইনমেন্ট তৈরি করা। এটা একটি ভালো উদ্যোগ আমার কাছে মনে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা যদি কাজগুলো সম্পন্ন করো তাহলে তোমরা নিজেরা অনেক উপকৃত হবে এবং তোমরা অনেক কিছু জানতে পারবে। তোমরা বিষয়গুলো নতুন এই অ্যাসাইনমেন্ট সম্পর্কে তোমরা অবগত হবে।
তোমাদের ভবিষ্যতে এগুলো কাজে লাগবে প্রিয় শিক্ষার্থীরা। তাই আমি বলবো তোমরা অবশ্যই প্রত্যেকে নিজ নিজ বাড়িতে থেকে তোমরা অ্যাসাইনমেন্টের কাজগুলো বা অ্যাসাইনমেন্ট গুলো তৈরি করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি ধারাবাহিকতায় আলোচনা করব। তো যে কথাটা বলতে চাচ্ছি প্রথমে, যে আসলে অ্যাসাইনমেন্ট কি। অ্যাসাইনমেন্ট হলো একটি নির্দিষ্টমূলক কাজ, হ্যাঁ, নির্দিষ্ট কাজ, এক কাজ করা। আমরা আসলে এই যে টপিকস বা কাজ দেওয়া থাকবে, শিরোনাম দেওয়া থাকবে বিষয়ের উপরে, সেই সম্পর্কে আমরা লিখবো। প্রিয় শিক্ষার্থীরা, কিভাবে অ্যাসাইনমেন্ট লিখতে হয় এর নিয়ম কানুন সম্পর্কে আমি আজকে আলোচনা করব। প্রথমে আর কি সরকার নির্দেশনা যে চিঠিটা এই সম্পর্কে আলোচনা করে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাসাইনমেন্ট তৈরির জন্য যা আগে তৈরি রাখতে হবে, যা মনে রাখতে হবে, তা হলো মানে অ্যাসাইনমেন্ট তৈরি করার আগে আমরা আমাদের কি কি প্রয়োজন হবে উপকরণগুলো সেই সম্পর্কে একটু বলে নিই। 1 নম্বরে দেখো, A4 সাইজের কাগজের খাতা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সাধারণত যে ফটোকপির দোকানে একটা হলো লিগ্যাল সাইজ কাগজ আর হলো A4 সাইজ কাগজ এখানে বেশি ব্যবহৃত হয়। সেই A4 সাইজের কাগজে আমাদেরকে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে বা লিখতে হবে। খাতার কভার পৃষ্ঠায় বিদ্যালয়ের নাম, নিজের নাম, শ্রেণী, শাখা, রোল নম্বর, বিষয়, তারিখ সাইন কলম দিয়ে সুন্দর করে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, খাতার মধ্যে যে শ্রেণী, রোল, স্কুলের নাম, বিষয়, এগুলা সাইন কলম দিয়ে, মানে একটু মোটা কালি, জেল পেন হতে পারে, আবার ঝিলমিল কালি আছে, এগুলা দিয়ে লেখা যায়। সুন্দর করে লিখতে হবে। আমি তোমাদেরকে এবার একটি পেজ তোমাদেরকে দেখাবো কিভাবে লিখতে হয়। তো শিক্ষার্থীরা, প্রতিটি বিষয়ে আলাদা আলাদা খাতা একই নিয়মে তৈরি করতে হবে। যেমন আমাদের বাংলা, ইংরেজি, বিজ্ঞান, গণিত, সাধারণ বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ইতিহাস, ভূগোল, পরিনীতি, অর্থনীতি, এই যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা কি করতে হবে, অ্যাসাইনমেন্টের খাতা তৈরি করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, খাতায় কোনোভাবে লাল কালির কলম ব্যবহার করা যাবে না। অ্যাসাইনমেন্টের খাতায় কোনো ধরনের লাল কালির কলম ব্যবহার করা যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরের স্লাইডটি দেখি। সবগুলো খাতা একই সাইজের হতে হবে, মানে A4 সাইজের কাগজের মধ্যে লিখতে হবে, তাহলে একই রকম সাইজের হবে। হাতের লেখা সুন্দর, পরিষ্কার, পরিচ্ছন্ন হতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেহেতু বাড়িতে অ্যাসাইনমেন্টটা লিখবো, সময় নিয়ে আস্তে আস্তে সুন্দর করে লিখবো এবং পরিষ্কার পরিশুদ্ধ ভাবে লিখবো, যেন কাটা ছিঁড়া কম হয়, ভুল ভ্রান্তি কম হয়, বানানের প্রতি খেয়াল রাখবো এবং লেখাগুলো যেন একটু ফাঁকা ফাঁকা হয়, যেন এক লাইন আরেক লাইনের সাথে চেপে না থাকে। প্রিয় শিক্ষার্থীরা, অন্য জনের থেকে দেখে অ্যাসাইনমেন্ট তৈরি করা যাবে না, মানে এক বন্ধু তৈরি করলো তারা দেখে দেখে লিখলাম, এরকম করা যাবে না। নিজের অর্জিত জ্ঞানের মাধ্যমে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে, যাতে তোমরা শিখন ফল প্রতিফলিত হয়। শিক্ষকের দেয়া নির্ধারিত তারিখে লিখিত খাতা বিদ্যালয়ে জমা দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে অ্যাসাইনমেন্টটা লিখবে তা তোমাদের স্কুলে অবশ্যই নির্দিষ্ট সময় দেওয়া হবে, নির্দিষ্ট সময়ের মাধ্যমে জমা দিতে হবে। জমাদানে ব্যর্থতার জন্য কোনো প্রকার সুপারিশ, অনুরোধ, আবেদন পত্র গ্রহণ করা হবে না। প্রিয় শিক্ষার্থীরা, নির্দিষ্ট সময় পরে কোনো অ্যাসাইনমেন্ট জমা দেওয়া যাবে না, তাই নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদেরকে কি করতে হবে, জমা দিতে হবে। আর জমা দিতে না পারলে, ব্যর্থ হলে, মানে কোনো রকম কারো সুপারিশ, কারো অনুরোধ বা কোনো আবেদন পত্র গ্রহণ করা হবে না। তাতে আমরা বুঝতে পারছি অবশ্যই এবং বাধ্যতামূলক ভাবে আমাদেরকে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে এবং স্কুলে জমা দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে সরকারি নির্দেশনা, যে প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বেসরকারি মাধ্যমিক শাখা থেকে যে একটা চিঠি যেটা করা হয়েছে, চিঠিটা সম্পর্কে দেখো আমি একটু পড়ে নেই। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে মূল্যায়ন নির্দেশনা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু তোমরা অবগত হয়ে গেছো অলরেডি যে একটি শর্ট সিলেবাস, মানে প্রত্যেকটা আমাদের যে নির্ধারিত বই আছে সেই বই থেকে অধ্যায়গুলো যাচাই বাছাই করে, এবং আগে যে প্রথম দিয়ে 2.5 মাস পড়াশোনা হয়েছে তার পরবর্তী ভাগে এগুলো অধ্যায় ক্লাসে পড়ানো হয়নি, আমরা চেষ্টা করেছি ভিডিও ক্লাসের মাধ্যমে পড়ানোর জন্য। এগুলোর মধ্যে থেকে একটি শর্টকাট সিলেবাস তৈরি করা হয়েছে। এই সিলেবাসের ভিত্তিতেই অ্যাসাইনমেন্ট গুলো আমাদের তৈরি করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এবছর 16 মার্চ পর্যন্ত ক্লাস হওয়ার পর কোভিড-19
মানে 2019 মহামারীর কারণে 18/3/2020 তারিখ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। ফলে 2020 শিক্ষাবর্ষে নির্ধারিত পাঠ্যসূচি কোথাও যথাযথভাবে, কোথাও বা পূর্ণাঙ্গভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি। এক কারণে বছরের শিক্ষা কার্যক্রম পাঠ্যসূচিকে সংযুক্ত করে পুনর্বিন্যাস করা হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষণ প্রক্রিয়া অব্যাহত রাখতে সংসদ বাংলাদেশ টেলিভিশন ধারাবাহিকভাবে শ্রেণী কার্যক্রম প্রচার করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজেদের উদ্যোগে অনলাইন ক্লাস পরিচালনা করেছে। অনেক ক্ষেত্রে প্রশাসনের উদ্যোগে জেলা উপজেলা অনলাইন ক্লাস চালু হয়েছে। যেখানে এ ধরনের সুযোগ সুবিধা না সেখানে নাই, সেখানে শিক্ষকবৃন্দ মোবাইলের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করার চেষ্টা করেছেন। এছাড়াও কিশোর বাতায়নের মতো প্ল্যাটফর্মে ডিজিটাল ক্লাসগুলোকে এমনভাবে আপলোড করা হয়েছে যাতে দেশের যে কোনো শিক্ষার্থী দেশের যে কোনো জায়গা থেকে যে কোনো সময় এই ক্লাসগুলো দেখতে পারে। তথাপি বাধ্য হয়ে হঠাৎ করে নতুন ধরনের শিক্ষণ শেখানো কার্যক্রম চালু করতে অনেক শিক্ষার্থী প্রয়োজনীয় শিক্ষণ অর্জন করতে পারেনি। এমন অবস্থায় শিক্ষার্থী যেন আরো কিছু শিক্ষণ অর্জন করে পরবর্তী শ্রেণীর জন্য প্রস্তুত হতে পারে সেই বিষয়টি বিবেচনায় এনে তাদের পাঠ্যসূচি পুনর্বিন্যাস এবং অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে। এই মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের অর্জিত শিক্ষণ ফল বা ফলের সফলতা বা দুর্বলতা চিহ্নিত করে পরবর্তী শ্রেণীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাসাইনমেন্ট দেওয়ার উদ্দেশ্য হলো আমরা এই বছর যে পড়াশোনা পিছিয়ে পড়েছিলাম সেটাকে কিছুটা এগিয়ে নেওয়া আর বা প্রস্তুতি গ্রহণ করা এবং এদের মাধ্যমে বা মানে আমাদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমরা কোন ছাত্রছাত্রীরা কতটুকু দুর্বল বা সবল এটা চিহ্নিত করা এবং এইভাবে মূল্যায়ন করে পরবর্তী বছর আমাদের কার্যক্রম পরিচালনা করা যাতে এই দুর্বল ছাত্রছাত্রীদেরকে এগিয়ে নেওয়া যায়, হ্যাঁ, শিক্ষণ ফল যথাযথ অর্জন করা যায় সেই লক্ষ্যে অ্যাসাইনমেন্টের কাজ সরকার দিয়েছেন। শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি ও স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে সরকার প্রথাগতভাবে বার্ষিক পরীক্ষা না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে তাদের অর্জিত শিক্ষণ ফল মূল্যায়ন করা হবে। পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে কোন সপ্তাহে শিক্ষার্থীকে মূল্যায়ন করা হবে সে বিবেচনায় অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রণয়ন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, প্রতি বলেছিলাম অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ প্রতি সপ্তাহের শুরুতে ওই সপ্তাহের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে দেওয়া হবে এবং সপ্তাহের শেষে শিক্ষার্থীরা তাদের অ্যাসাইনমেন্ট শেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিয়ে অভিভাবক বা অন্য কারো মাধ্যমে বা অনলাইনে জমা দিতে পারবে, নতুন অ্যাসাইনমেন্ট গ্রহণ করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জানো যে নভেম্বরের 1 তারিখ থেকে আমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম বা পুনর্বিন্যাস সিলেবাসের কার্যক্রম শুরু হয়েছে এবং প্রথম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট আমাদের নির্ধারিত যে কাজ সেই সূচি বা পাঠ্য তালিকাও প্রকাশ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, সেই অ্যাসাইনমেন্ট বা অ্যাসাইনমেন্ট গুলো সংগ্রহ করে শিরোনামগুলো বা বিষয়গুলো সংগ্রহ করে আমরা 1 সপ্তাহ এই অ্যাসাইনমেন্ট কাজগুলো বাড়িতে করব এবং পরবর্তী সপ্তাহে আমরা এগুলো জমা দিয়ে তারপরের সপ্তাহের অ্যাসাইনমেন্ট কি হবে সেটা আমরা সংগ্রহ করব। প্রিয় শিক্ষার্থীরা, আর বিদ্যালয় থেকে সেগুলো দেওয়া হবে, বিতরণ করা হবে। তোমরা অনলাইন থেকেও নিয়ে নিতে পারো বা অনলাইন থেকেও দেখে নিতে পারো, অনলাইনে প্রকাশ করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, বিভিন্ন দৈনিক বলে যে শিক্ষা বিষয়ক অনলাইন পেপার বা মন্ত্রণালয় বা ডিজি মানে মাওশির অধিদপ্তরের ওয়েবসাইটে সেই সিলেবাস তারপর অ্যাসাইনমেন্ট তা প্রকাশ করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সহজেই যারা নেট চালাও তারা পেয়ে যাবে এবং ফেসবুকেও এগুলো দেওয়া হচ্ছে, বিভিন্ন গ্রুপে দেওয়া হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ফেসবুক গ্রুপে দিচ্ছি, হ্যাঁ, অনলাইন স্কুল গ্রুপে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সেখান থেকে কালেক্ট করবে। তারপরেও যারা না পাও তারা স্কুল থেকে কালেক্ট করে নিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা পরের স্লাইডে দেখি যে আমরা অ্যাসাইনমেন্টের কিছু নিয়ম কানুন রয়েছে, সেই নিয়ম কানুন সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি শেষের দিকে পুরো একটা অ্যাসাইনমেন্ট নমুনা অ্যাসাইনমেন্ট হিসাবে তৈরি করেছি যা আমি তোমাদের সামনে উপস্থাপন করব।
তোমরা দেখে নিবে যে কিভাবে অ্যাসাইনমেন্টটা লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পাশে থাকো এবং দেখতে থাকো ভিডিও ক্লাসটি। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাসাইনমেন্ট লেখার যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে সেই সম্পর্কে একটা কথা বলি। শিক্ষার্থীর লেখায় তার মৌলিক চিন্তা, কল্পনা ও সৃজনশীলতা প্রতিফলিত হয়েছে কিনা শিক্ষক তা বিশেষভাবে লক্ষ্য করবেন। সুতরাং যে তোমাদের মৌলিক চিন্তা, কল্পনা, সৃজনশীলতা যেন প্রতিফলিত হয় সেভাবে তোমাদেরকে লিখতে হবে। প্রদত্ত উত্তরে প্রয়োজনীয় তথ্য, তত্ত্ব, ধারণা, সূত্র, ব্যাখ্যা ইত্যাদি পাঠ্যপুস্তকের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে অ্যাসাইনমেন্টটা লিখবা তা অবশ্যই তোমাদের পাঠ্যপুস্তকের সাথে মিল থাকতে হবে, মানে সঙ্গতিপূর্ণ থাকতে হবে, এরকম আর কি। প্রত্যেক শিক্ষার্থীর প্রতিটি বিষয়ে প্রতিটি অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে তার সবল দুর্বল দিকগুলো খাতায় চিহ্নিত করা হবে। এমন ভাবে তারা মন্তব্য লিপিবদ্ধ করতে হবে যাতে শিক্ষার্থীরা সবল ও দুর্বল দিকগুলো স্পষ্টভাবে উপলব্ধি করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে অ্যাসাইনমেন্ট গুলো লিখবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিবে, তোমাদের এই স্ব সাবজেক্টের শিক্ষক মহোদয়গণ তোমাদের অ্যাসাইনমেন্টকে মূল্যায়ন করবেন। তোমরা কোন জায়গায় কি ভুল ত্রুটি করেছো বা কোন জায়গায় তোমরা দুর্বলতা তোমাদের রয়েছে সেগুলো কিন্তু চিহ্নিত করবেন। সুতরাং তোমরা ভালোভাবে একটু খেয়াল করে তোমরা অ্যাসাইনমেন্ট গুলো তৈরি করবে যাতে তোমরা বুঝতে পারো এবং তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো সুন্দর হয়। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করার পর শিক্ষক তার মতামত সহ অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের নিকট পৌঁছানোর ব্যবস্থা করবেন এবং তা নির্দিষ্ট সময় শেষে আবার ফেরত এনে প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে অ্যাসাইনমেন্ট গুলো লিখে জমা দিবা সেগুলো মূল্যায়ন করে মানে শিক্ষক সাহেব দেখে তা তোমাদের হাতে আবার হস্তান্তর করা হবে। তোমরা সেটা দেখে তোমাদের দুর্বল সাইটগুলো কোনগুলো চিহ্নিত করা হয়েছে সেগুলা দেখে উপলব্ধি করে তা আবার বিদ্যালয়ে জমা দিতে হবে, যা বিদ্যালয়ে সংরক্ষণ করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষক একটি শ্রেণীর একটি বিষয়ের সবগুলো অ্যাসাইনমেন্ট এর সামগ্রিক মূল্যায়নের উপর ভিত্তি করে মন্তব্য করবেন, যেমন অতি উত্তম, উত্তম, ভালো ও অগ্রগতি প্রয়োজন। এগুলো পরিমাপের নির্দেশক নিচে দেওয়া হলো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে অ্যাসাইনমেন্ট গুলো লিখলা বা তৈরি করলা এরপরে জমা দিলা, স্যাররা কি করবেন এগুলো দেখবেন। যখন দেখার পরে স্যার মন্তব্য করবেন যে তোমার অ্যাসাইনমেন্টটা কেমন হয়েছে, মানে অতি উত্তম হয়েছে, উত্তম হয়েছে, ভালো হয়েছে, নাকি অগ্রগতির প্রয়োজন মানে একদম দুর্বল হয়েছে, এগুলো তো। সুতরাং বুঝতে পারছো যে অবশ্যই আমরা যেমন বার্ষিক পরীক্ষার সময় ভালোভাবে পড়াশোনা করি যে আমাদের যেন ভালো নম্বর পায়, আমার রোল যেন সামনের দিকে হয়, মানে 1 হয়, 2 হয়, 3 হয়, এরকম হয়, তাই আমরা একটু ভালোভাবে প্রিপারেশন নেই। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অ্যাসাইনমেন্ট গুলো যেন একজনের থেকে আরেকজনেরটা মানে আরো ভালো হয় তাই ভালোভাবে লেখার চেষ্টা করবে, কারণ এখানে তোমাকে কমান্ড করা হবে উত্তম নাকি অতি উত্তম নাকি ভালো, এইগুলো। সুতরাং তোমরা একটু খেয়াল করে সুন্দরভাবে লেখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লিখলেই পারবে একদম সহজভাবেই। দেখো এই যে অতি উত্তম মানে বিষয়বস্তু সঠিকতা, ধারাবাহিকতা ঠিক আছে কিনা, লেখায় তথ্য, তত্ত্ব ও সূত্র পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ আছে কিনা, লেখায় লক্ষণীয় নিজস্বতা বা সৃজনশীলতা আছে কিনা, এগুলা যদি থাকে তাহলে তোমাদেরটা উত্তম হবে, অতি উত্তম হবে। আর যদি উত্তমের পর্যায়ে পড়ে তাহলে কোনটা কিরকম, বিষয়বস্তুর সঠিকতা, ধারাবাহিকতা, লেখায় তথ্য, তত্ত্ব ও সূত্র পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ, লেখায় নিজস্বতা, সৃজনশীলতা আছে তবে তা লক্ষণীয় নয়। দেখো প্রথম দুইটা শর্ত ঠিক আছে কিন্তু সৃজনশীলতা তেমন লক্ষণীয় নয়, তাহলে এটা উত্তম। তাও মানে উত্তম থেকে অতি উত্তম কিন্তু ভালো, বুঝতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তার থেকে একটু হ্যাঁ কম ভালো মানে ভালো আর কি, যে বিষয়বস্তু সঠিকতা থাকলেও ধারাবাহিকতার অভাব রয়েছে, লেখায় তথ্য সূত্র ব্যাখ্যার আংশিকভাবে সঠিক কিন্তু লেখায় সামান্য নিজস্বতা, সৃজনশীলতা মানে একেবারেই সৃজনশীলতা কম বা নিজস্বতা কম, হয়তো বা বই দিকে দিকে লিখে ফেলছে এরকম, বা অন্যটা দেখে লিখে ফেলছে, এরকম যদি হয় তাহলে বেশি একটা ভালো না কিন্তু। এরপরে অগ্রগতির প্রয়োজন মানে একবারে দুর্বল যাদেরটা, বিষয়বস্তু সঠিকতা, ধারাবাহিকতার অভাব, লেখা তথ্য সূত্র ব্যাখ্যা পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ না মানে একদম অসঙ্গতিপূর্ণ, লেখায় নিজস্বতা বা সৃজনশীলতার অভাব, তাহলে বোঝা যাবে সে তার অগ্রগতির প্রয়োজন, তাকে আরো ভালো করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য সর্বশেষ যে নির্দেশনা তা হলো শিক্ষার্থীদের শিখন ফল অর্জনের মূল উদ্দেশ্য, মানে তোমরা কেন অ্যাসাইনমেন্টে লিখবে যে তোমাদের শিখন ফল
অর্জিত হবে। পরবর্তী শ্রেণীর পাঠ্য গ্রহণের ক্ষেত্রে এটি সুবিধা প্রদান করবে, তাই এটি অনুসরণ করা অতীব জরুরি। অ্যাসাইনমেন্ট তৈরি করতে এনসিটিবি প্রণীত প্রকাশিত 2020 খ্রিস্টাব্দে বা শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ব্যবহার করলেই চলবে। গাইড বই, নোট বই বা বাজার থেকে কেনা নোটের প্রয়োজন নেই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে অ্যাসাইনমেন্টগুলো তৈরি করো বা সহযোগিতা নিবে তা বই থেকে সহযোগিতা নিতে পারো, কিন্তু কোনো ধরনের গাইড বই বা নোট বইয়ের প্রয়োজন নেই। মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের নিজস্বতা, সক্রিয়তা, সৃজনশীলতা যাচাই করা হবে। তাই অন্যের লেখা নকল করে অ্যাসাইনমেন্ট জমা দিলে তা বাতিল বলে গণ্য হবে এবং পুনরায় সেই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বুঝতে পারছো, অ্যাসাইনমেন্ট সরাসরি নিজের হাতে লিখতে হবে। এতে হাতের লেখার যেমন অনুশীলন হবে, তেমনি বিষয়টি বুঝতেও সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অ্যাসাইনমেন্টটা কি করতে হবে, যে হাতে লিখতে হবে। এতে তোমাদের দুইটি কাজ হবে। একটি হলো হাতের লেখা লিখলে তোমাদের হাতের লেখা সুন্দর হবে, এবং তোমরা যে অনেকগুলো লেখা লিখবা, তোমাদের পড়া হবে, তাই না? তারপর তোমাদের বোঝা হবে, এরকম তোমাদের মেধা শক্তি বৃদ্ধি পাবে। তাই তোমরা অবশ্যই নিজের অ্যাসাইনমেন্ট নিজে লিখবে এবং হাতে লিখবে। অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে যে কোনো কাগজ ব্যবহার করলেই চলবে, তবে কভার পৃষ্ঠায় নাম, শ্রেণী, রুল, বিষয়, সাবজেক্ট ও অ্যাসাইনমেন্টের শিরোনাম স্পষ্ট ভাবে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট কভার পৃষ্ঠা, হ্যাঁ, মানে কভার পৃষ্ঠা কিভাবে লিখতে হয় তার একটি নমুনা কপি এখানে দেব এবং তোমাদেরকে দেখাবো, যা তোমরা এভাবে ফলো করতে পারো বা লিখতে পারো। এরকম সেম হতে হবে তা নয়, তো এরকম করে লিখতে পারো, তা আমি পরবর্তী স্লাইডে দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, আসা আমরা পরের স্লাইডটি দেখি। অভিভাবকদের কিছু নির্দেশনা রয়েছে। প্রিয় অভিভাবক বৃন্দ, সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সরকারি নির্দেশনা মোতাবেক আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বাড়িতে একটু খেয়াল করবেন এবং তাদেরকে কিছু উপকরণ প্রয়োজন তা সংগ্রহ করে দিবেন। একটু কষ্ট হলেও করবেন, তাহলে আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, ভালো হবে এবং তারা জ্ঞান অর্জন করতে পারবে। প্রিয় অভিভাবক বৃন্দ, সারা বাংলাদেশে এই অ্যাসাইনমেন্টের কাজ দেওয়া হয়েছে। প্রত্যেকটা স্কুলের ছেলে মেয়েরাই তারা করবে। যারা একটু বেশি সচেতন বা বুঝেন, তারা তো অবশ্যই করবেন। আর যারা একটু মানে বুঝতে অসুবিধা হয়, যারা বুঝে তাদের সাথে পরামর্শ করবেন অথবা আমাদের স্কুলে শিক্ষকদের সাথে পরামর্শ করবেন। হ্যাঁ, তাহলে আপনাদের বাচ্চারা বা ছেলে মেয়েরা ভালোভাবে অগ্রসর হতে পারবে। সেই কথা বলে আমি আপনাদেরকে কয়েকটি বিষয়ে অনুরোধ করব, যেগুলা বিষয়গুলো একটু খেয়াল রাখার জন্য। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি অনুসরণে অবশ্যই উৎসাহিত করবেন। শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া মূলত তাদের শিখন অর্জন যাচাই এবং কোনো কোনো ক্ষেত্রে শিখনের ঘাটতি রয়েছে তা নিরূপণ করা। তাই শিক্ষার্থী নিজ হাতে কার্যক্রম অংশগ্রহণ করে তা নিশ্চিত করা। আপনারা অবশ্যই নিশ্চিত করবেন যেন বাচ্চারা অ্যাসাইনমেন্ট গুলো তৈরি করে। শিক্ষার্থীর অনুধাবন ক্ষমতা, সৃজনশীলতা বৃদ্ধির জন্য তাদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা। শিক্ষার্থী যেন সময় মতো অ্যাসাইনমেন্ট পায় এবং তা যেন যথাসময়ে জমা দেওয়া হয় তা নিশ্চিত করবেন। প্রিয় অভিভাবকবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, নোট বই, গাইড বই বা অন্য কারো লেখা থেকে নকল করে অ্যাসাইনমেন্ট জমা দিলে তা বাতিল বলে গণ্য করা হবে এবং পুনরায় অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। অ্যাসাইনমেন্ট তৈরির সময় শিক্ষার্থী যেন নোট বই, গাইড বই সব বইয়ের সাহায্য না নেয় বা অন্য কারোর লেখা থেকে নকল না করে তা লক্ষ্য রাখবেন। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের প্রতি পরামর্শগুলো রইল। আশা করি আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে খেয়াল রাখবেন এবং তারা যেন নির্দেশনা মোতাবেক কার্যক্রম চালিয়ে যায় সেই দিকে খেয়াল রাখবেন, নজর দিবেন। এই বলে আপনাদের প্রতি যে আমার কথা তা এখানেই। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের সাথে আরো কিছু তথ্য শেয়ার করব এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারাও যারা দেখছেন এবং শুনছেন, আপনারাও একটু খেয়াল করলেও বুঝতে পারবেন আপনাদের বাচ্চারা কি কাজগুলো করবে বা কিভাবে করবে, সেগুলো আপনারা একটু বুঝিয়ে দিবেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো এখানে যে কোভিড-19 পরিস্থিতি 2020 শিক্ষাবর্ষে নবম শ্রেণীর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে প্রদত্ত অ্যাসাইনমেন্ট এর গ্রেড, মানে তোমরা আসলে এই এক মাসে কতগুলো অ্যাসাইনমেন্ট তৈরি করবে এবং
কোন বিষয় থেকে কতগুলো অ্যাসাইনমেন্ট তৈরি করবে তার একটি তালিকা, মানে তোমাদের কতগুলো অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি সর্বপ্রথমই বলে নেই, নবম শ্রেণীর শিক্ষার্থী এবং ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্যই সর্বমোট 18টা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, অনেকগুলো অ্যাসাইনমেন্ট কিন্তু তোমাদেরকে তৈরি করতে হবে। আর তোমরা এই অ্যাসাইনমেন্টের বিষয়গুলো হাতে পাওয়ার সাথে সাথে তোমরা তোমাদের কাজগুলো করতে শুরু করবে, কারণ অবহেলা করবে না। যে সামনে তো অনেক দিন সময় বাকি আছে, 20-25 দিন বা 30 দিন সময় আছে, এটা ভেবে বসে থাকলে চলবে না। অনেকগুলো কাজ, যখন কাজ শুরু করবে তখন দেখবে আর সময় পাবে না। সুতরাং প্রথম থেকেই তোমরা বোঝা শুরু থেকেই শুরু করে দিবি লেখা। প্রথমেই দেখো, নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বলছি যে বাংলা দেখো অ্যাসাইনমেন্ট, এটা হলো সপ্তাহ। দেখো এই যে সপ্তাহ, প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সপ্তাহ পর্যন্ত, মানে 1.5 মাস তোমাদেরকে কি করতে হবে, অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। প্রথম সপ্তাহে কোন অ্যাসাইনমেন্ট গুলো তৈরি করবে, যেই লাইন যেগুলো আছে এটা সবগুলো প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। দেখো বাংলা একটি অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে, ইংরেজি একটি অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে, এবং এখানে দেখো যারা সায়েন্সের স্টুডেন্ট বা বিজ্ঞান বিভাগের তাদের রসায়ন, যারা মানবিক বা আর্টসের ছাত্রছাত্রীরা তাদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এবং যারা কমার্স বা ব্যবসা শাখার তোমাদের জন্য রয়েছে ব্যবসায় উদ্যোগ। হ্যাঁ, এই 3 গ্রুপের জন্য একটা করে, 3 গ্রুপের 3টা। তাহলে তোমাদেরকে 1, 2, 3 এই 3টি অ্যাসাইনমেন্ট প্রথম সপ্তাহে করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো প্রথম সপ্তাহ আজকে হলো 4 তারিখ, আমি যে ক্লাসটি করছি, তা অলরেডি কিন্তু 4 দিন চলে গেছে, আর মাত্র 3 দিন বাকি আছে 7 দিনে। তাহলে 3 দিনে তোমাদেরকে 3টা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে, যারা এখনো একটি অ্যাসাইনমেন্ট তৈরি করোনি। আর যারা অলরেডি একটি বা দুটি শুরু করেছো বা করে ফেলেছো, তাদেরকে আসলে আমি শুভেচ্ছা জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি যে তোমরা শুরু করে দিয়েছো। আর যারা এখনো শুরু করোনি তাদেরকে কিন্তু আজ থেকেই শুরু করে দাও। এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কিভাবে অ্যাসাইনমেন্ট লিখতে পারবে। তাহলে তোমরা দেখেই তার পরবর্তীতে অ্যাসাইনমেন্ট গুলো লিখতে শুরু করে দাও। প্রিয় শিক্ষার্থীরা, দেখো দ্বিতীয় সপ্তাহে তোমাদেরকে যে অ্যাসাইনমেন্ট গুলো লিখতে হবে, গণিতের উপর অ্যাসাইনমেন্ট, তারপর বাংলাদেশের বিশ্ব পরিচয় যারা বিজ্ঞান বিভাগের, আর হলো যে আর্টস এবং কমার্স জন্য সাধারণ বিজ্ঞান। তারপরে তৃতীয় অ্যাসাইনমেন্ট পদার্থ, ভূগোল অথবা হিসাব বিজ্ঞান, সায়েন্সদের জন্য পদার্থ, আর্টসদের জন্য ভূগোল, আর কমার্সের জন্য হিসাব বিজ্ঞান। তোমাদের অ্যাসাইনমেন্ট, তার মানে প্রতি সপ্তাহে 3টা করে অ্যাসাইনমেন্ট, 6 3 18টা। তাহলে এটা হলো, এটা তৃতীয় সপ্তাহে আসছে। আবার বিজ্ঞান বা বাংলার বিশ্ব পরিচয়, তথ্য প্রযুক্তি, তারপর আছে রসায়ন ও বাংলাদেশের বিশ্ব পরিচয়, ব্যবসায় উদ্যোগ। চতুর্থ সপ্তাহে আছে অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, আবার এই যে ইংরেজি একটা করে হচ্ছে অ্যাসাইনমেন্ট 2, ইংরেজি অ্যাসাইনমেন্ট 2, গণিত মানে গণিত পূর্বে একটা অ্যাসাইনমেন্ট 3, রসায়ন, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ব্যবসায় উদ্যোগ। প্রিয় শিক্ষার্থীরা, এরকম পঞ্চম সপ্তাহে অ্যাসাইনমেন্ট 3টা, ষষ্ঠ সপ্তাহে অ্যাসাইনমেন্ট 3টা। বুঝতে পারছো, এইভাবে আমাদেরকে মোট 18টি অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। তাহলে আমাদের বসে থাকলে চলবে না। প্রিয় শিক্ষার্থীরা, আসলে আমরা পরের স্লাইডটি দেখি। এখন আমি যে স্লাইডটি দেখাচ্ছি তা হলো আমাদের প্রথম সপ্তাহে যে অ্যাসাইনমেন্টের শিরোনাম, আমরা কি বিষয় বা কি প্রশ্ন আলোকে আমরা অ্যাসাইনমেন্টটা তৈরি করব। আমরা অ্যাসাইনমেন্টটার কিভাবে, মানে কোন বিষয়ের উপর, যেমন আমি দেখিয়েছিলাম যে আর্টসের বা কমার্স এবং সায়েন্স তিনও গ্রুপের জন্য আছে বাংলা, তাই না? বাংলার যে অ্যাসাইনমেন্টটা হবে প্রথম সপ্তাহে, কি অ্যাসাইনমেন্ট, দেখো প্রথম অ্যাসাইনমেন্ট কপোতাক্ষ নদ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি কপোতাক্ষ নদ একটি কবিতা। এই কবিতা থেকে বা এই কবিতাকে নিয়ে আমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, মানে প্রশ্নটা কি, কাজটা কি, বিষয়টা কি বা শিরোনামটা কি, তা হচ্ছে একজন দেশপ্রেমিক নাগরিকের 10টি গুণ 10টি বাক্যে প্রকাশ করো। 10টি বাক্যে 10টি গুণ অ্যাসাইনমেন্টের লিখতে হবে, মানে তৈরি করতে হবে। দেখো যে কি কি বিষয়ে থাকতে হবে। এই 10টি বাক্যের মধ্যে দেশপ্রেমের বিষয়টি উল্লেখ করতে হবে, মানে দেশপ্রেম সম্পর্কে কিছু তথ্য লিখতে হবে। দেশপ্রেমিক নাগরিকের 10টি গুণ লিখতে হবে, এবং বাক্য গঠন ও বানানগুলো শুদ্ধ হতে হবে। তো এই হলো বাংলা প্রথম পত্রের অ্যাসাইনমেন্টের শিরোনাম। তোমরা অ্যাসাইনমেন্টটা তৈরি করবে। আমি বাংলা প্রথম পত্রের অ্যাসাইনমেন্টের প্রথম কভার পৃষ্ঠাটা প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে দেখাচ্ছি। এরকম হতে পারে, তোমরা এইভাবে লিখতে পারো। কভার পৃষ্ঠা দেখো, এই যে এটা একটি মনে করো A4 সাইজের কাগজ, মানে পেজ।
এটার মধ্যে তোমরা দেখো সুন্দর করে যারা ড্রয়িং করতে পারো, আর্ট করতে পারো, তারা রঙিন সাইন পেন কলম দিয়ে কাগজের মধ্যে কি করবে, এরকম সুন্দর করে বর্ডার রেখে ফুল রেখে নকশা রেখে যারা করতে পারো তারা করবে। যত সুন্দর করবে তত সুন্দর দেখাবে। এটা উপরের কভার পৃষ্ঠা। তারপর তোমরা এখানে লিখবে বাগাইছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়, একটু মাঝ বরাবর লিখবে হালুয়াঘাট ময়মনসিংহ। তারপর লিখবে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের বিষয়টা কি, বাংলা প্রথম পত্র এবং শিরোনাম। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের দেখেছিলাম একটা শিরোনাম, দেখো শিরোনামটা কোত্থেকে আসছে, এই যে দেখো, এই যে একজন দেশপ্রেমিক নাগরিকের 10টি গুণ, 10টি বাক্যে প্রকাশ করা। এইখানে এই যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, এই ঘরে যে লেখাটা আছে এটাই হলো তোমার শিরোনাম। এটার মধ্যে তোমরা লিখবে এই যে কপোতাক্ষনত একজন দেশপ্রেমিক নাগরিকের 10টি গুণ 10টি বাক্যে প্রকাশ করা। এটা হলো প্রশ্ন। এখন তুমি লিখবে, কারণ ওই যে নবম শ্রেণীর বা নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি আর কি আমার নির্দেশনা, মানে আমি আর কি আমার স্কুলের ছাত্রছাত্রীদেরকে বলছি যা এরকম একজন শিক্ষক, তোমাদের যে ক্লাস টিচার, যিনি ক্লাস টিচার না, এই বাংলা বিষয়ে যে স্যারে পড়ান, ওনার বরাবর লিখবে আর কি যে নির্দেশনায় মোহাম্মদ, না আমি যেহেতু এটা তৈরি করেছি, আমার নামে দিয়েছি জুবাইর ইসলাম, সহকারী গ্রন্থাগারী, বাগাইছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়, হালুয়াঘাট ময়মনসিংহ। আর এই পাশ দিয়ে লিখবে তোমার উপস্থাপনায়, তুমি অ্যাসাইনমেন্টটা তৈরি করতেছো, তুমি লিখতেছো, তাই উপস্থাপনায় হবে তোমার নাম, নাম, রোল, শ্রেণী, শাখা এবং মোবাইল নম্বর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যাদের মোবাইল আছে তাদের মোবাইল নাম্বার লিখবে। যাদের তোমাদের নিজের মোবাইল নেই, তোমার অভিভাবকের পিতা বা মাতার যার মোবাইল আছে বা বড় ভাই, তাদের মোবাইল নাম্বারটা এখানে লিখবে। এবং অ্যাসাইনমেন্টটা যে তারিখে জমা দিবে বা জমা দেওয়ার কথা, সেই তারিখটা এখান দিয়ে লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, এই বাংলায় কভার পৃষ্ঠা, তার পরবর্তীতে তোমরা একটা কি বলে যে সূচিপত্র পৃষ্ঠা রাখবে, আর পরবর্তীতে তোমরা প্রশ্ন উত্তরগুলো লিখে দিবে যে একজন দেশপ্রেমিক। প্রিয় শিক্ষার্থীরা, আমি পরবর্তী আরেকটা সাবজেক্টের বিষয় নিয়ে আলোচনা করব। আমার বিষয় যে অ্যাসাইনমেন্ট আছে সেই বিষয় নিয়ে, সেখানে আমি তোমার পুরো একটা অ্যাসাইনমেন্ট ফুল প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে লিখতে হয়, এখানে আমি একটা প্রশ্ন আলোকে পুরাটা তুলে ধরার কিছুটা চেষ্টা করেছি। তোমরা এভাবে লিখতে পারো। তোমরা বাকি ভিডিও ক্লাসটুকু দেখো, তাহলে বুঝতে পারবে ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো আমি যে এখন বিষয়টা নিয়ে আসছি তা হলো বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমি নবম দশম শ্রেণী বাংলাদেশের বিষয় বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা ক্লাস নিয়ে থাকি। তাই এই সম্পর্কে আমি পূর্ণাঙ্গ একটি অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করেছি। তোমরা এটা যদি ফলো করো তাহলে অনেকটা তোমরা এগিয়ে যাবে, লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, কিন্তু হুবহু এটাই লিখো না, তাহলে নকল হয়ে যাবে। আমি এটা তোমাদেরকে বোঝানোর জন্য একটা অ্যাসাইনমেন্ট তৈরি করেছি যে তোমরা প্রথম কভার পৃষ্ঠা থেকে শুরু করে একটা শেষ পৃষ্ঠা পর্যন্ত কিভাবে একটা অ্যাসাইনমেন্ট শেষ করবে, সেটার ধারাবাহিকতা বোঝানোর জন্য আমি অ্যাসাইনমেন্টটা তৈরি করেছি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো প্রথম এই যে আমাদের যে সাজেশন, মানে যে সরকার কর্তৃক যে অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে, সেটা ইতিহাস থেকে যে প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি রয়েছে, এই অধ্যায় থেকে আমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা, মিশর, সিন্ধু, গ্রিক ও রোম, এবং তৃতীয় অধ্যায় প্রাচীন বাংলার জনপদ। এই 3টি অধ্যায়কে নিয়ে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম মানে প্রশ্নগুলো কি হবে এবং কি প্রশ্নের আলোকে আমরা উত্তরগুলো লিখবো। প্রথমে দেখো, ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন। ধরো এটা একটা প্রশ্ন, ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন, কেন প্রয়োজন, এটার উত্তরটা আমাকে কি করতে হবে, অ্যাসাইনমেন্টে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এটাই আমাদের কাজ, এটা আমাদেরকে লিখতে হবে। তারপরে দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন এখন আসছে, প্রাচীন বিশ্বের উল্লেখযোগ্য সভ্যতাগুলো কি কি। যে প্রাচীন বিশ্বের উল্লেখগুলো সভ্যতাগুলো কি কি, এগুলো আমাদেরকে কি করতে হবে, পেজে লিখতে হবে। আমি প্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব। তারপরে দেখো, প্রাচীন বাংলার মানচিত্র অঙ্কন করে জনপদের নাম সহ বর্তমান অবস্থান চিহ্নিত করো। মানে একটা মানচিত্র আঁকতে হবে, এবং আমরা জানি আমাদের একটা মানচিত্র আছে, সেরকম করে একটা মানচিত্র আঁকতে হবে। এবং এই প্রশ্নের উত্তরে আমাদেরকে কি কি থাকতে হবে, যে মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষক বৃন্দ যে নিম্নলিখিত বিষয়গুলো খেয়াল করুন বা গুরুত্ব দিয়ে, মানে তোমরা যা লিখবে তা খেয়াল করবেন। এটার আলোকে তোমাদেরকে যে অতি উত্তম, উত্তম, ভালো, আমি উপর থেকে নিচের দিকে বলছি, এবং অগ্রগতির প্রয়োজন, এই 4টা ধাপ নির্ধারণ করা হবে। যে তোমার বিষয়বস্তুর সঠিকতা আছে কিনা, নিয়ম ধারাবাহিকতা আছে কিনা, তাই না, নির্ভুলভাবে শব্দ বাক্য ব্যবহার করেছে কিনা,
মানচিত্র অঙ্কের সঠিকতা আছে কিনা, সঠিক স্থান বা অবস্থান চিহ্নিত করেছে কিনা, এটা কিন্তু মূলত তোমাদেরকে খেয়াল করতে হবে। এই যে 3 নাম্বার কলামে যে বা আছে যে ইতিহাস পাঠের প্রয়োজন কেন, এটা বারবার একটু ভালো করে বুঝে নাও। এটা আলোকে তোমাকে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। প্রাচীন বিশ্বে উল্লেখযোগ্য সভ্যতাগুলো কি কি, প্রাচীন বাংলার মানচিত্র অঙ্কন করে উল্লেখযোগ্য জনপদের নাম সমূহ বর্তমান অবস্থান চিহ্নিত করো। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা এই ইতিহাস থেকে, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা থেকে আমি এটার উপরে যে এই যে আজকের যে বিষয়টা, এটার উপরে একটা অ্যাসাইনমেন্ট আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা দেখো। ধরো প্রিয় শিক্ষার্থীরা, এটা একটা কভার পৃষ্ঠা আমি তৈরি করেছি, তোমরা এইভাবে তৈরি করতে পারো, তোমরা আরো সুন্দর করে সাজাতে পারো কভার পৃষ্ঠাটাকে। আমি পূর্বে একটা কভার পৃষ্ঠা দেখিয়েছি, দেখো এই যে বাংলা প্রথম পত্র, এরকম একটা, এটা একটা কভার পৃষ্ঠা, এরকম হতে পারে, আরো তোমরা নানাভাবে করতে পারো। তারপর হ্যাঁ, এটা একটা কভার পৃষ্ঠা, যেটা ইতিহাসের জন্য এটা করেছি। দেখো আমি কভার পৃষ্ঠাতে লিখেছি, এর মধ্যে কি তোমাদেরকে অবশ্যই লিখতে হবে যে স্কুলের নাম লিখবে প্রথমে, বাগাইতলা আদর্শ উচ্চ বিদ্যালয়, হালুয়াঘাট, ময়মনসিংহ। হ্যাঁ, তারপর তোমরা এখানে লিখতে পারো অ্যাসাইনমেন্ট। তারপর লিখবে বিষয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। প্রিয় শিক্ষার্থীরা, একটু বলে নিই যে বিষয়ের ইতিহাসের উপর যেহেতু তোমরা এটা লিখবা, যেটা যে বিষয়টা লিখবা ইতিহাস বিষয়, এখানে বাংলা, গণিত, ইংরেজি, তথ্য প্রযুক্তি, তোমরা বিষয়গুলো যখন যে অ্যাসাইনমেন্টে লিখবে এই বিষয়টা, এই শব্দটা লিখবে, তাহলে হয়ে যায় এই জায়গাটা। তারপর দেখো শিরোনাম, ওই যে যে প্রশ্নটা থাকবে এই প্রশ্নটা তোমরা এখানে লিখবে, এটি হলো শিরোনাম, যে ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন। একটু আগে যে আমি দেখালাম, প্রাচীন বিশ্বের উল্লেখযোগ্য সভ্যতাগুলো কি কি, প্রাচীন বাংলার মানচিত্র অঙ্কন করে জনপদের নাম সহ বর্তমান অবস্থান চিহ্নিত করো। এই প্রশ্নটাই আমরা লিখবো, এটা হলো শিরোনাম। এই শিরোনাম আলোকে আমরা কি করব, এই অ্যাসাইনমেন্টটি তৈরি করব। মানে এগুলো হলো আমার নির্ধারিত কাজ, মানে নির্ধারিত কাজ বলতে নির্ধারিত প্রশ্ন, যে প্রশ্নটা নির্ধারণ করে দেওয়া হলো, তোমরা বাড়িতে বসে এটা সুন্দর করে নিজের মতো করে, হ্যাঁ, সৃজনশীলতা দিয়ে তোমরা তথ্যপত্র দিয়ে কি করবে, লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আবার আছে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের কভার পৃষ্ঠা এখানে থাকবে নির্দেশনা, মানে যে সাবজেক্ট যে স্যারে পড়ান এই স্যারের নাম লিখবে এখানে। যেমন আমি বাংলাদেশের বিশ্ব পরিচয় তোমাদেরকে পড়াই, এখানে আবার এই যে আর্টসদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা পড়িয়ে থাকি, তোমরা এখানে লিখবে। যখন নবম শ্রেণীর শিক্ষার্থীরা লিখবে বাংলাদেশের বিশ্ব পরিচয় এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এখানে লিখবে মোহাম্মদ জুবাইর ইসলাম, সরকারি গ্রন্থাগারিক, বাগাইতলা আদর্শ উচ্চ বিদ্যালয়, হালুয়াঘাট, ময়মনসিংহ। উপস্থাপনায় তোমার নাম লিখবে, রোল নম্বর লিখবে, শ্রেণী লিখবে, শাখার জায়গা যারা মানে বিজ্ঞান বিভাগে তারা লিখবে বিজ্ঞান, যারা আর্টস এর তারা লিখবে মানবিক, মানবিক শাখার, এবং যারা কমার্স তারা লিখবে কমার্স বা বাণিজ্য বিভাগ, এবং তোমাদের রোল নাম্বার লিখবে আর জমা দেওয়ার তারিখ দিয়ে তোমরা জমা দিবে। এটা হলো প্রথম কভার পৃষ্ঠা, এইভাবে তৈরি করবে এবং লিখবে, এই তথ্যগুলো লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আসো আমাদের দ্বিতীয় পৃষ্ঠা, যে সূচিপত্র। তোমরা আরেকটা পৃষ্ঠার A4 সাইজের একটা পৃষ্ঠার মধ্যে লিখবে সূচিপত্র। সূচিপত্রের মধ্যে 3টা কলাম করবে এভাবে, আর এভাবে গড় গড় করবে, বাংলা খাতা যেভাবে থাকে এভাবে গড় করবে। গড় করে এখানে 1 2 3 4 5 এরকম করে সিরিয়াল দিবে। দেখো আমি সূচিপত্রটার মধ্যে কি কি তথ্য লিখে রাখছি। যে প্রথমে আমাদের এই অ্যাসাইনমেন্টটা তৈরি করতে হলে একটা ভূমিকা লিখতে হবে। তোমরা একটা ভূমিকাটা কত পৃষ্ঠায় আছে, এই যে সূচিপত্র, এটা কিন্তু পৃষ্ঠা নেই, আর পরের পৃষ্ঠা থেকে তোমরা পৃষ্ঠা নাম্বার দিবে। আমি পৃষ্ঠাও দেখিয়ে দিব এবং পৃষ্ঠা নাম্বার দেখিয়ে দিব। সর্বশেষ এটা গড়টা করে রাখবে, এবং সর্বশেষ এই অ্যাসাইনমেন্ট লেখার পরে এই গড়গুলো ফিল আপ করবে। যে ভূমিকা লিখবে, আমরা এই যে শিরোনামের মধ্যে লিখছি ইতিহাস পাঠ করার প্রয়োজন কেন, এটার উত্তর আমরা লিখেছি একটা পৃষ্ঠায়। দেখো 2 থেকে 3 নাম্বার পৃষ্ঠার মধ্যে আমরা লিখেছি, তাই এটা লেখা আছে না 2 থেকে 3, মানে ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন। তারপর দেখো প্রাচীন বিশ্বের উল্লেখযোগ্য সভ্যতাগুলো কি কি, একটা প্রশ্ন আছে, এটার উত্তরটা আমরা লিখেছি 4 থেকে 7 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত লিখেছি। প্রিয় শিক্ষার্থীরা, প্রাচীন বাংলার মানচিত্র মানে প্রাচীন বাংলা জনপদের মানচিত্র, এটা 8 নং পৃষ্ঠায় আমরা অঙ্কন করেছি। উপসংহার 9 নং পৃষ্ঠায় আমরা উপসংহারটা লিখেছি। এটা একটা সূচিপত্র। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি প্রত্যেকটা বইয়ের প্রথমে একটা সূচিপত্র থাকে, অধ্যায় লেখা থাকে, ঠিক এরকম করে আমরা এই সূচিপত্রটা তৈরি করব। তারপরে আমরা মূল অংশ মানে ভূমিকা থেকে আমরা অ্যাসাইনমেন্ট শুরু করব। মূল অংশ দেখো আমি একটা ভূমিকা, এই যে ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা কি, তাই না, এটার উপরে একটা ভূমিকা তৈরি করেছি। ভূমিকাটা এরকম হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়। 9 মাস পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে
প্রাণপণ লড়াই করে 16 ডিসেম্বর আমাদের দেশ শত্রুমুক্ত হয়। মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের কাহিনী। বাঙালি জাতির এমন অনেক গৌরবের কাহিনী আছে, সেসব জানতে হলে ইতিহাস পড়তে হবে, চর্চা করতে হবে। ইতিহাসের সত্য ঘটনা উপস্থাপন করে ইতিহাস সম্পর্কে গভীর অনুসন্ধান করতে হলে ইতিহাস পাঠ করতে হবে। সুতরাং ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। প্রিয় শিক্ষার্থীরা, একটা ভূমিকা তৈরি করেছি, ভূমিকা লিখেছি, তোমরা এরকম ভাবে ভূমিকাটা লিখতে পারো, আরো সুন্দর করে লিখবা তোমরা। প্রিয় শিক্ষার্থীরা, এরপর দেখো ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা। যে আমরা প্রশ্নের শিরোনামে আমরা দেখেছি ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা কি। এই ইতিহাস পাঠের প্রয়োজনীয়তাটা লিখেছি এভাবে এই পৃষ্ঠায়। যে দেখো 2 নং পৃষ্ঠাটা হলো পৃষ্ঠা নং 1 নং পৃষ্ঠায় গেছে ভূমিকা, 2 নং পৃষ্ঠায় আছে ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা কি। পরের প্রশ্নটি, যে মানব সমাজ ও সভ্যতা বিবর্তনের সত্য নির্ভর বিবরণ হচ্ছে ইতিহাস। এ কারণে জ্ঞান চর্চার শাখা হিসাবে ইতিহাসের গুরুত্ব অপরিসীম। ইতিহাস পাঠ মানুষকে অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে, ভবিষ্যৎ অনুমান করতে সাহায্য করে। ইতিহাস পাঠের ফলে মানুষের পক্ষে নিজের ও নিজ দেশের সম্পর্কে মঙ্গল ও অমঙ্গলের পূর্বাভাস পাওয়া সম্ভব। সুতরাং দেশ ও জাতির স্বার্থে এবং ব্যক্তির প্রয়োজনে ইতিহাস পাঠ অত্যন্ত জরুরি। প্রিয় শিক্ষার্থীরা, এই যে পড়াগুলো যদি আমরা পড়ি এবং লিখি, তাহলে অবশ্যই আমরা অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবো। যে আমরা পড়েছি পূর্বে ইতিহাসের প্রথম অধ্যায়, এই অধ্যায় সম্পর্কে আমাদের নতুন করে ধারণা হবে। এটা একটা পরীক্ষার মতনই প্রিয় শিক্ষার্থীরা, একটা পরীক্ষা। উচ্চতর ডিগ্রিতে যখন অ্যাসাইনমেন্ট তৈরি করা হয়, এটা নির্ধারিত মার্ক থাকে। প্রিয় শিক্ষার্থীদের একটা ফাইনাল মার্ক, এরকম মার্ক থাকে। তাই আমাদের এখন যেহেতু পরীক্ষা নেই, তাই আমাদের অ্যাসাইনমেন্টটাই আমাদের পরীক্ষা। আমরা যে যত ভালো করে অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবো, তারকে বেশি মূল্যায়ন করা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তার দেখো যে টাইটেল গুলো যে ভালো, উত্তম, অতি উত্তম, এরকম আমাদের পর্যায়টা পড়বে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা অবহেলা না করে অবশ্যই অ্যাসাইনমেন্ট গুলো তৈরি করব। তারপর দেখো ইতিহাস পাঠের প্রয়োজনীয়তায় কেন প্রয়োজন। দেখো জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে। আমাদের বইয়ের মধ্যে আছে কিন্তু এই জায়গাগুলো, এই কোটেশন গুলো বা শিরোনাম গুলো। অতীতের সত্যনিষ্ঠ বর্ণনা মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে। আর এর বিবরণ যদি হয় নিজ দেশ জাতির সফল সংগ্রাম ও গৌরবময় ঐতিহ্যের, তাহলে তা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে, একই আত্মপ্রত্যয়ী আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। সেক্ষেত্রে জাতীয়তাবোধ, জাতীয় সংহতি সুদৃঢ়করণে ইতিহাস পাঠের বিকল্প নেই। প্রিয় শিক্ষার্থীরা, আমি দেখো এখানে একটা মার্জিন করে দিয়েছি, রুল করে দিয়েছি। তোমরা এরকম রুল করে দিতে পারো। এটার ভিতরে সুন্দর করে ল থাকতে পারো, ফুল আঁকতে পারো, ডিজাইন আঁকতে পারো। এটা এঁকে তোমরা ভিতরে যদি এই লেখাটা লেখো, তাহলে অনেক চমৎকার দেখা যাবে, সুন্দর দেখা যাবে। তাই তোমরা এই কাজগুলো করবে। প্রিয় শিক্ষার্থী, এরপর দেখো ইতিহাস পাঠ প্রয়োজনের, তার মধ্যে যে সচেতনতা বৃদ্ধি করে। অবশ্যই ইতিহাস জ্ঞান মানুষকে সচেতন করে তোলে। উত্থান পতন এবং সভ্যতার বিকাশ ও পতনের কারণগুলো জানতে পারলে মানুষ ভালো মন্দের পার্থক্যটা সহজেই বুঝতে পারে। ফলে সে তার কর্মের পরিণতি সম্পর্কে সচেতন থাকে। দৃষ্টান্তের সাহায্যে শিক্ষা দেয়। দৃষ্টান্ত মানে ইতিহাসের ব্যবহারিক গুরুত্ব অপরিসীম। মানুষ ইতিহাস পাঠ করে অতীত ঘটনাবলীর দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারে। ইতিহাস শিক্ষা বর্তমানে প্রয়োজনে কাজে লাগানো যেতে পারে। ইতিহাসের দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে ইতিহাসকে বলা হয় শিক্ষণীয় দর্পণ। মানে ইতিহাস থেকে অনেক কিছু শেখা যায়, শিক্ষণীয়। তাই দৃষ্টান্ত থেকে, দৃষ্টান্ত মানে ইতিহাস মানে নজির, নজির থেকে মানুষ কি করতে পারে, অনেক কিছু শিক্ষা নিতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে স্লাইডে দেখো যে দ্বিতীয় যে প্রশ্নটা ছিল, প্রাচীন বিশ্বের উল্লেখযোগ্য সভ্যতাগুলো কি কি। যে প্রাচীন বিশ্বের উল্লেখযোগ্য সভ্যতাগুলো হলো মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা। প্রিয় শিক্ষার্থীরা, শুধু প্রশ্ন করেছে যে সভ্যতাগুলো কি কি, শুধু কি কি চারটা লিখলে হয়, কিন্তু চারটা লিখলে হবে না। অ্যাসাইনমেন্ট যেহেতু একটু বিস্তারিত আলোচনা করতে হয়, তা আমি সংক্ষেপে আলোচনাগুলো করেছি। দেখো যে মিশরীয় সভ্যতায়, প্রথম মিশরীয় সভ্যতা, এটা সম্পর্কে তোমাকে কিছু লিখতে হবে। তা না হলে কিন্তু পূর্ণাঙ্গ হবে না, কারণ তোমাকে তথ্য উপাত্ত তোমাকে দিতে হবে, সৃজনশীলতা দিতে হবে, তাই না। তাই আফ্রিকা মহাদেশের দেখো উত্তর পূর্ব অংশে বর্তমানে যে দেশটির নাম ইজিপ্ট, সেই দেশের প্রাচীন নাম মিশর। খ্রিস্টপূর্ব 5000 থেকে 3200 অব্দ পর্যন্ত নীল নদের অববাহিকা একটি সমৃদ্ধ জনপদের উদ্ভব হয়। এর সময় থেকে মিশর প্রাচীন সভ্যতার বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রাখতে
শুরু করে। মিশরীয় সভ্যতাটা কোন জায়গায় বা কখন গড়ে উঠেছিল এই সম্পর্কে একটু তথ্য দেওয়ার চেষ্টা করেছি প্রিয় শিক্ষার্থীরা। এরপর আসো আমরা পরেরটা দেখি সিন্ধু সভ্যতা। দেখো যে পৃষ্ঠা নম্বর কিন্তু 5, এই 5 নম্বর পৃষ্ঠা চলতেছে এটা। সিন্ধু নদের অববাহিকায় গড়ে উঠেছিল বলে এই সভ্যতার নাম রাখা হয় সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার সংস্কৃতিকে অনেক সময় হরপ্পা সংস্কৃতি বা হরপ্পা সভ্যতা বলা হয়ে থাকে, যে সিন্ধু সভ্যতাকে। এই সভ্যতার আবিষ্কার কাহিনী চমৎকার। পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো শহরে উঁচু উঁচু মাটির ঢিবি ছিল। স্থানীয় লোকেরা বলতো মরা মানুষের ঢিবি। মহেঞ্জোদারো কথাটির মানেও তাই, মানে মরা মানুষের ঢিবি বা টিলা। বাস্তব বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুরাতত্ত্ব বিভাগের লোকেরা ওই স্থানে বৌদ্ধ স্তূপের ধ্বংসাবশেষ আছে ভেবে মাটি খুঁড়তে থাকেন। অপ্রত্যাশিতভাবে বেরিয়ে আসে তাম্রযুগের নিদর্শন। একই সময়ে 1922 থেকে 23 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানির প্রচেষ্টায় পাঞ্জাবের পশ্চিম দিকে মন্টু গুমারি জেলার হরপ্পা নামক স্থানে প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কার হয়। জন মার্শালের নেতৃত্বে পুরাতত্ত্ব বিভাগ অনুসন্ধান চালিয়ে আরো বহু নিদর্শন আবিষ্কার করে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল সিন্ধু সভ্যতা সম্পর্কে অল্প কিছু তথ্য, সেগুলো তোমরা লিখবে। এরপরে আসছো এটা যে গ্রিক সভ্যতা, মানে আরেকটি সভ্যতা, যে গ্রিসের মহাকবি হোমারের ইলিয়াড ও ওডিসি মহাকাব্যের দুটোতে বর্ণিত চমকপ্রদ কাহিনীর মধ্যে লুকিয়ে থাকা সত্যকে খুঁজে বের করা অদম্য ইচ্ছা উৎসাহিত করে তোলে প্রত্নতত্ত্ববিদদের। 19 শতকের শেষে হোমারের কাহিনী আর কবিতায় তা সীমাবদ্ধ থাকে না, বেরিয়ে আসে এর ভেতরে সঠিক ইতিহাস। এজিয়ান সাগরের দ্বীপপুঞ্জে এবং এশীয় মাইনরের পশ্চিম উপকূলে আবিষ্কৃত হয় উন্নত এক প্রাচীন নগর সভ্যতা। সন্ধান মেলে মহাকাব্যের ট্রয় নগরী সহ 100 নগরীর ধ্বংসস্তূপের, যাকে বলা হয় ইজিয়ান সভ্যতা বা প্রাক ক্লাসিক্যাল গ্রিক সভ্যতা। ক্রিট দ্বীপ গ্রিস উপদ্বীপের মূল ভূখণ্ড, এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে এবং ইজিয়ান সাগরের ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে গড়ে ওঠে এই সভ্যতা। এই সভ্যতার অধিবাসীরা ছিল সমৃদ্ধশালী সংস্কৃতি ঐতিহ্যের অধিকারী। প্রিয় শিক্ষার্থীরা, এখানে 3টা সভ্যতা গেল। হ্যাঁ, তারপর আরেকটি সভ্যতা আছে, দেখো রোমান সভ্যতা। আরো অনেক সভ্যতা রয়েছে, আমরা ইতিহাসে এই 4টি সভ্যতার কথা প্রথমে ধারণা পাই এবং 4টি সভ্যতার কথা আমি এখানে উল্লেখ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 4টি লিখে এগুলো বিস্তারিত একটু আলোচনা করবে। তোমরা আরো বেশি উপাত্ত দিয়ে আরো বেশি করে লিখবে। গ্রিসের দেখো সভ্যতার অবসানের আগে ইতালিতে টাইবার নদীর তীরে একটি বিশাল সাম্রাজ্য ও সভ্যতা গড়ে ওঠে। রোমকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সভ্যতা রোমান সভ্যতা নামে পরিচিত। প্রথম দিকে রোম একজন রাজার শাসনাধীন ছিল। এর সময় একটি সভা ও সিনেট ছিল। রাজা স্বৈরাচারী হয়ে উঠলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে 510 খ্রিস্টাব্দে রোমে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। রোমান সভ্যতা প্রায় 600 বছর স্থায়ী হয়েছিল, মানে রোমান সভ্যতা তাদের সম্পর্কে বলা হয়েছে, তারা প্রায় 600 বছর এই রোমান সভ্যতা স্থায়ী হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল মূল 2টি প্রশ্ন। প্রথম যে ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা, পরে হলো সভ্যতাগুলো কি কি। এরপরে 3 নম্বর যে প্রশ্নটা আছে 3য় অধ্যায় থেকে, মানে জনপদ, যে বাংলাদেশের প্রাচীন জনপদের একটি মানচিত্র এঁকে অবস্থানগুলো চিহ্নিত করে লেখা। দেখো এই যে একটা বাংলাদেশ, আমাদের বাংলাদেশের মানচিত্র, প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখে বুঝে ফেলছি। এবং এখানে যে জনপদগুলো, প্রাচীন জনপদগুলো ছিল আমরা বইয়ে পড়েছি 3য় অধ্যায়ে, দেখবা পারবা যে পুন্ড্র, গৌর, বরেন্দ্র, বঙ্গ, হরিকেল, সমতট, তারপরে চন্দ্রদ্বীপ। এই যে হরিকেল 2টা জায়গায় দিকটা, এই যে মাঝখানে দিকে হলো সাগর, বঙ্গোপসাগর, মোহনা, এগুলো এদিকে বঙ্গোপসাগর, এদিকে তো উত্তর দিকে, সরি দক্ষিণ দিকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বাংলাদেশের মানচিত্র এঁকে তোমরা এরকম করে এই গুলো দেখে দিবে নামগুলো, যে প্রাচীন যে জনপদগুলো, এগুলো একটা জনপদ ছিল। জনপদ মানে একটা অঞ্চল, ছোট ছোট অঞ্চল। প্রিয় শিক্ষার্থীরা দেখো, বাংলাদেশে একটা কতগুলা জনপদ ছিল, মানে একটা অঞ্চল ছিল। এই যে দিক দিয়ে ঢাকা, এদিক দিয়ে ময়মনসিংহ, তারপরে এদিক দিয়ে সিলেট, এদিক দিয়ে চট্টগ্রাম, তাই না, বরিশাল, এইসব অঞ্চলে
উপস্থিত ছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমি অ্যাসাইনমেন্টের শেষের দিকে চলে আসছি। প্রিয় শিক্ষার্থীরা, একটু উপসংহার দিয়ে অ্যাসাইনমেন্টের কাজ শেষ হবে। দেখো, উপসংহার মানে লাস্ট পেজ। পরিশেষে বলা যায় যে জাতীয় স্বার্থে নিজ দেশ সম্পর্কে জানতে হলে ইতিহাস পাঠ করা অত্যন্ত জরুরি। উপরে উল্লেখিত আলোচনা থেকে বোঝা যায় প্রাচীনকালে বিশ্ব সভ্যতা ছিল। প্রাচীন বাংলা জনপদের মানচিত্র তার ইতিহাস বহন করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরিশেষে এই কথায় উপনীত হতে পারি যে প্রাচীন কালে আমাদের এখানে সভ্যতা ছিল এবং সারা বিশ্বের সভ্যতা ছিল, এবং আমাদের যে প্রাচীন বাংলার যে জনপদ, এই জনপদ আমাদের প্রাচীন বাংলার ইতিহাস সম্পর্কে কি করে সাক্ষ্য বহন করে। এই শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে একটি অ্যাসাইনমেন্টে দেখাবো। তোমরা মূল অ্যাসাইনমেন্ট এইভাবে তোমরা অ্যাসাইনমেন্টটা পরে তোমরা পিন মেরে সরাসরি দিতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে তোমরা একটু খেয়াল করো, এটা হলো অ্যাসাইনমেন্ট, একটা কভার পৃষ্ঠা করা, পিন স্ট্যাপলার পিন করা, এটা হলো কভার পৃষ্ঠা। প্রিয় শিক্ষার্থীরা, তোমার দেখো কভার পৃষ্ঠা আছে একটা বই, এটা বাঁধানো গেলে তোমরা সরাসরি পিন মেরে দিলেই চলবে, যেহেতু এটা হলো একটা কভার পৃষ্ঠা উপরে। তারপর শিক্ষার্থীবৃন্দ, সূচিপত্র শিরোনাম জানা করা হয়েছে, তারপর সূচিপত্র করা হয়েছে, সূচিপত্র এভাবে করা হয়েছে একটি বই, তোমরা এভাবে করবে। তারপর আমি যে তোমাদের মূল পেজগুলো দেখিয়েছি, সবার পৃষ্ঠাগুলো এই যেরকম। শিক্ষার্থীরা, ভালো করে একটু খেয়াল করে রাখো বইটা। এরকম একটা করে প্রত্যেকটা মাত্র এক পৃষ্ঠা, উপরে পৃষ্ঠায় শুধু লিখবে, নিচের পৃষ্ঠা লিখবে না, তাহলে লেখা সুন্দর হবে না। দেখো, এই যে পৃষ্ঠা সাদা, এই পৃষ্ঠা কোনো লেখা নেই, এই পৃষ্ঠা উপরে পৃষ্ঠা এটা আমাদের লেখা, এরকম করে লিখবে। এভাবে তোমাদের মানে যতগুলো পেজ লাগে, হ্যাঁ, 10টা 15টা 20টা যে কয়েক পৃষ্ঠা তোমরা লিখতে পারো, এরকম করে তোমরা লিখবে। তোমরা ইচ্ছা করলে বাছাই করতে পারো, তো বাছাই করতে গেলে তোমাদের খরচ করবে। তোমাদের যদি সাশ্রয়ী হতে চাও, তোমরা এমনিতেই কভার পৃষ্ঠা লিখে পিন স্ট্যাপলার পিন করে তোমরা স্কুলে জমা দিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করছি তোমরা অনেকটুকুই বুঝতে পেরেছো। হ্যাঁ, তাই আজকের ক্লাস আমি এখানেই শেষ করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করছি তোমরা অ্যাসাইনমেন্ট লিখবে এবং তোমরা স্কুলে এসে আরো বাকিটুকু ফাঁকে ফাঁকে একজন করে যারা না বুঝতে পারো এসে বুঝে যাবে। তা সকলকে অশেষ ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।